বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমিন নওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয় এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে করাবো নবম ও দশম শ্রেণী থেকে পরিমিতি। তো প্রথমে এর আগে আমরা 16.1 করেছিলাম, তো আজকে আমি 16.2 থেকে করাবো। তার আগে আমরা যেটা করব সেটা হলো যে সূত্রগুলো জেনে নিই। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এ বি। এ তো কি দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ এগুলো আমরা ছোট কালেও পড়ে আসছি, তাই যাই হোক এ বি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √a² প্লাস b²। তো পরিসীমা হলো 2 × a প্লাস বি। পরিসীমা কি? সবগুলো বাহুর যোগফল। তো 4টা আছে, 2টা a আছে, 2টা b আছে, সেক্ষেত্রে 2 × a প্লাস বি। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কয়ার আমরা আগেও জেনে এসেছি, সেটাই। এটাকে যদি বাহুর দৈর্ঘ্য ধরে নিই তাহলে a² হচ্ছে। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো কি √2a। আর বর্গক্ষেত্রের পরিসীমা ওই যে বললাম যে সবগুলো বাহুর যোগফল, সেক্ষেত্রে 4টা বাহু সমান যেহেতু তাহলে কি 4a হচ্ছে, তাই তো। আর সামন্তরিকের ক্ষেত্রফল BH। তো ধরো সামন্তরিকটা যদি এরকম হয়, সেক্ষেত্রে ভূমিটা যদি B হয়, এই উচ্চতার যদি h হয়, তখন আমরা কি সূত্রটা বসাবো? BH এর সূত্রটা বসাবো। আর যদি এমন হয় যে আমাকে একটা কর্ণ দেয়া আছে, আর এই কর্ণ এখানে কর্ণের উপর লম্ব দূরত্বটা দেয়া আছে, তো সেক্ষেত্রে তো আমরা এটা কর্ণটাকে ডি দিয়ে প্রকাশ করে থাকি। আর এটা যদি উচ্চতা হয়, সেক্ষেত্রে তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসবে তখন কি DH। তো এখন রম্বসের বেলা হচ্ছে ½ × d1 d2। d1 একটা কর্ণ, d2 একটা কর্ণ, কর্ণদ্বয়ের গুণফল আর কি, ½ × কর্ণদ্বয়ের গুণফল। এরপরে আসো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সেক্ষেত্রে ½ × h × a প্লাস বি। ট্রাপিজিয়াম তো দেখতে অনেকটা এরকম হয়, তাই না? তো সেক্ষেত্রে এটা হচ্ছে h, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা h হয়, তাহলে সূত্র আমরা বসাবো কি ½ × h × a প্লাস বি। তো সুষম বহুভুজের বেলা সেটা আমরা ত্রিভুজ চতুর্ভুজের বেলা বসানো যেতে পারে, তবে আমরা সাধারণত পঞ্চভুজ থেকে শুরু করি, কারণ এগুলোর বেলা তো আমাদের সূত্র জানাই আছে আগে। তো সেজন্য আমরা পঞ্চভুজের থেকে শুরু করে ষড়ভুজ যা আছে, অষ্টভুজ যা আছে, সবগুলো কি আমরা এই সূত্র ইউজ করে থাকি। এখানে এনটা হচ্ছে বাহুর সংখ্যা, কতটা বাহু আছে, আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো na²/4 cot 180°/n। তো এই হলো সূত্রগুলো। সূত্র তোমাদের আগেও শেখানো হয়েছিল, তারপরে আমি সূত্রগুলো আরেকবার একটু বলে দিলাম। তো এবার আসি আমরা অঙ্ক করব বইয়ের। তো বইয়ের যে অঙ্কগুলো আছে 16.2 এর প্রথম অঙ্কটাই আমরা একটু দেখি। বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। মানে দৈর্ঘ্য বিস্তারটা মানে হচ্ছে প্রস্থ, তাই তো। তো প্রস্থের দ্বিগুণ বলা হয়েছে দৈর্ঘ্যটাকে। এর ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার। পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। সহজ অঙ্ক একদম। যদি আমরা প্রস্থটাকে বা বিস্তারটাকে ধরে নিই, তাহলে কি দৈর্ঘ্য আমরা সহজেই পেয়ে যাচ্ছি। তো ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বা বিস্তার, যেহেতু ওরা বলছে আমরা বিস্তারই লিখি, বিস্তার x মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? কি বলছে? দ্বিগুণ। দ্বিগুণ বলা হয়েছে, সুতরাং কি 2 × x, 2x মিটার, তাই না? তো বলা হয়েছে ওরা ক্ষেত্রফল বলে দিছে আমাদেরকে একটা, সেটা হলো 512 বর্গ মিটার। তাহলে আমরা 512 বর্গ মিটার বসাতে পারি। প্রশ্ন মতে কি হচ্ছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটু আগে সূত্র শিখালাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কি ক্ষেত্রফল। এই হলো 512। তাহলে 2x² সমান হচ্ছে 512, তাই তো। x² সমান হচ্ছে 512/2। তাহলে x² সমান হচ্ছে 256। তাই তো। তো x এখানে তাহলে কি রুট হয়ে যাবে,
256 কে রুট করলে কত আসে আমাদের 60 696, তাহলে 16 আসতেছে, তাই তো? x সমান কি 16। তো x সমান যদি 16 হয় আমাদের কি এটা কি বের হলো, বিস্তার বের হলো, তাই তো? তাহলে আমরা আয়তক্ষেত্রের বিস্তার লিখতে পারি এটা। মিটার। তাইলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ যেহেতু 2 × 16 মিটার, তাহলে হচ্ছে কত 32 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বলা হয়েছে, পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 × 32 + 16 মিটার। তাহলে এখানে হচ্ছে 8 হচ্ছে 4 এত মিটার, 48 দুগুণে কত হচ্ছে 96, তাহলে 96 মিটার। খুব সহজ অঙ্ক ছিল। তো 2 নম্বর অঙ্কটায় আসি। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো এখানে এটা জমি, তাই তো? তো যার দৈর্ঘ্য দেওয়া আছে 80, প্রস্থ দেওয়া আছে 60। তো জমির মাঝে পুকুর খনন করা হয়েছে, ধরো পুকুর খনন করলাম এত। তো আমাকে বলা হয়েছে পাড়ের বিস্তার হলো 4, মানে পাড়টা চওড়া হচ্ছে 4 মিটার করে, তাই দিলাম। তো আমাকে বলছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। সেজন্য আমাকে যেটা করতে হবে, আগে জমির ক্ষেত্রফলটা পুরোটা থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। সেজন্য আগে আমরা জমির ক্ষেত্রফল বের করে নেব, তারপর পুকুরের ক্ষেত্রফল বের করব। দেখো আমি কিভাবে করি, একটু লক্ষ্য করো। তো দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে ফেলি। দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, তাই তো? জমির প্রস্থ 60 মিটার। তো জমির ক্ষেত্রফল কত হবে? জমির ক্ষেত্রফল হচ্ছে 80 × 60, তাহলে 6 × 8 = 48, তাহলে 4800 মিটার। এখন যদি আমরা পার্টটা বাদ দিই, পার্টটা বাদ দিয়ে দৈর্ঘ্যগুলো কত হয়, তাহলে পুকুরের দৈর্ঘ্যটা আর কি পার বাদে জমির দৈর্ঘ্য লিখতে পারো বা পুকুরের দৈর্ঘ্য লিখলেই হচ্ছে, ঠিক আছে? পুকুরের দৈর্ঘ্য তাহলে কত হবে, এই 80 থেকে আমরা যদি এই দেখো দৈর্ঘ্যের দুই পাশে 4 4 করে আছে না, এই 4 4 করে যদি আমরা বাদ দিয়ে দিই, 4 + 4, এই 4 4 বাদ দিয়ে দিলাম, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি এত মিটার। তাহলে 80 - 8 মিটার। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 72 মিটার, তাই তো? তাহলে পুকুরের প্রস্থ যদি বলি, ঠিক একইভাবে আমাদের কত ছিল 60 - 4 + 4। তো অনেক সময় অনেকে 2 × 4 দেয়, তাও হবে, সমস্যা নেই, কারণ দুই সাইডে 4 4 করে আছে, তাই তো? এত মিটার। তাহলে 60 - 8 মিটার, তাহলে হচ্ছে 52 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গমিটার। আচ্ছা, এখানে বর্গমিটার হতো, অবশ্যই ক্ষেত্রফল বর্গমিটারে হয়, তাই তো? এত বর্গমিটার। এখন আমরা গুণ করে ফেলি, 3744 বর্গমিটার হচ্ছে, তাই তো? এখন তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল কত পাবো, পাড়ের ক্ষেত্রফল 4800 - 3744 বর্গমিটার। আসতেছে 6 5
0.01 এত বর্গ। তো এবারে 3 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখি। 3 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, মানে হাফ অংশ আর কি। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এটা অনেকটা 2 নম্বরের মতোই। এখানে শুধু তোমার যে জিনিসটা দেয়া নাই সেটা হলো পাড়ের বিস্তার। হ্যাঁ, পাড়ের বিস্তারটা তুমি ধরে নিলেই কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর পুকুরের ক্ষেত্রফলটা তুমি খুব সহজেই পাচ্ছ। বাগানের ক্ষেত্রফলটাকে অর্ধেক করলেই তুমি পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তো এখানে পুকুরের দৈর্ঘ্য যদি আমি একটু ছবিটা এঁকে দিই তোমরা তাহলেই বুঝতে পারবে, বেশি কিছু করতে হবে না। তো ধরো বাগানের দৈর্ঘ্য আছে 40, 30। এখানে যদি আমরা একটা পুকুর খনন করি তাহলে এটা যদি আমাদের দৈর্ঘ্য, মানে আমাদের বিস্তারটা যদি পাড়ের বিস্তারটা যদি x হয়, তখন কি ওই দেখা যাবে পুকুরের দৈর্ঘ্যটা হবে কি 40 - 2x। মানে যেহেতু 2 দিয়ে গুণ করলে হয়ে যায়, আমি এর আগে বা x + x লিখলেও কি 2x হচ্ছে, তাই তো। তো 40 - 2x হচ্ছে একটা, আরেকটা হচ্ছে কি 30 - 2x। তো এই দুইটা কি দৈর্ঘ্য আর প্রস্থ পাবো পুকুরের। এই দুইটার গুণফল কি পাচ্ছি আমরা তাহলে? ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল এখানে যেটা বের হবে সেটা যদি প্রশ্ন মতে লিখে দিই তাহলেই কিন্তু x এর মান বেরিয়ে যাবে। আর সেগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলেই কি আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো তোমরা এই কাজটা করবে। যদি না পারো তো আমি অবশ্যই করে দেব, চিন্তা করার কোনো কারণ নেই, তবে চেষ্টা করবে অবশ্যই। আর 4 নম্বর প্রশ্নটা খুবই সহজ। বর্গাকারের ক্ষেত্রে এটা খুব সহজেই করে ফেলতে পারবে, সুতরাং 4 নম্বরও থাকলো বাড়ির কাজ। এবার আমি 5 নম্বরটা করে দিচ্ছি, কারণ 5 নম্বরটা দেখা যাচ্ছে পরীক্ষায় অনেকবার এসেছে। তো 5 নম্বরটা আমাদের জন্য অনেক বেশি জরুরি করা। তো 5 নম্বর প্রশ্নটায় দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলা আছে। ক্ষেত্রফল 768 বর্গমিটার বলা হয়েছে। প্রতি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে এটা বলা হয়েছে। তো তোমাকে যেটা প্রথমে করতে হবে ওই 1 নম্বরের মতো করে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে তারপর কি ক্ষেত্রফলের সঙ্গে যদি প্রশ্ন মতে করি তাহলেই কি আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। সেক্ষেত্রে পরিসীমাও পাবো। আর আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান, সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের পরিসীমাও পেয়ে যাব। আচ্ছা যাক, আমি করে দেখি একটু। হ্যাঁ, ধরে নিই আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ যেহেতু 3x মিটার। তাহলে আচ্ছা 3x লিখে দিই। প্রশ্ন মতে 3x × x সমান হচ্ছে কত? দেয়া আছে তো 768। তাহলে 3x² সমান হচ্ছে 768। তাহলে x² সমান হচ্ছে 768/3। তাহলে 3 দুগুণ 6, 3 5 15, 3 6 18। তাহলে x² সমান হচ্ছে 256। তাহলে সেক্ষেত্রে x সমান কি √256, তাই তো। সুতরাং আসতেছে x সমান 16। তাহলে আমরা পেয়ে গেলাম কি আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ যেহেতু গুণ করে দিই 16 × 3, তাহলে হচ্ছে কি 48 মিটার, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো। তাহলে 2 × এখানে আসতেছে 64 মিটার, তাহলে হচ্ছে 128 মিটার। তো এইটা পেলাম আমরা কি আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা এটা লিখতে পারি। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128 মিটার। এখন বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য আমরা যেহেতু 4a জানি পরিসীমা, তাহলে কি বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো না পরিসীমাটাকে? তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 128/4 মিটার, তাহলে হচ্ছে কত 32 মিটার। বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 32 মিটার। আমাকে বলা হয়েছে বর্গক্ষেত্রের এত মানে প্রতি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাঁধতে মোট কতটি পাথর লাগবে। তো সেক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, পাথরের ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই কি কতটি পাথর লাগবে বেরিয়ে যাবে না? তাই করব আমরা। তো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে 1024 বর্গ মিটার। এখন এত ক্ষেত্রফল পেলাম আমরা। এখন পাথরের যদি ধরি, পাথরের বাহুর দৈর্ঘ্য যদি ধরি, পাথরের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে যদি আমি মিটারে প্রকাশ করে নিতে চাই 100 দিয়ে ভাগ করব না, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 0.4 মিটার পাচ্ছি আমরা, তাই তো? তো পাথরের ক্ষেত্রফল তাহলে হচ্ছে 0.4 হোল স্কয়ার বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য স্কয়ার যেহেতু, এটাও তো বর্গাকার ছিল তাই না? তো আমরা 0.16 বর্গ মিটার। তাহলে পাথর লাগবে তাহলে 1024 ভাগ 0.16 টি। তাহলে এটাকে ভাগ করলে আস্তে আস্তে 6400 টি। এটাই হলো কি উত্তর। এবং সহজ, কঠিন কিছুই না, একটু লম্বা তবে সহজ। হ্যাঁ, তো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। তবে কিছু জিনিস বলে যাই, সেটা হলো যে আমরা ক্লাসগুলো কষ্ট করে নিচ্ছি, আমি শুধু না, অন্য সকল স্যারেরা এসে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে। যে যেখানেই অনলাইন ক্লাস নিচ্ছেন না কেন, তারা খুব কষ্ট করেই নিচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা যদি ক্লাসগুলো দেখো এবং বাড়ির কাজগুলো ঠিকভাবে দাও, তাহলেই কিন্তু আমাদের সার্থকতা, তাছাড়া আমাদের কোনো সার্থকতা নেই। তো সে কারণবশত তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং বাড়ির কাজগুলো ঠিকভাবে করবে, ঠিক আছে? আর সবাই সুস্থ থাকার চেষ্টা করবে এবং বাসা থেকে বের হবে না, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।